কাউন্টারের মধ্যে আমরা গতদিন কোন কাউন্টার করছিলাম? সিঙ্ক্রোনাস কাউন্টার করছিলাম কি কাউন্টার করছিলাম? হ্যাঁ মডিউলো এন কাউন্টার, ঠিক আছে। মডিউলো এন কাউন্টার 0 থেকে n-1 পর্যন্ত কাউন্ট করে, আর হচ্ছে সিকোয়েন্স কাউন্টার যে একটা পার্টিকুলার সিকোয়েন্সে কাউন্ট করে। তো আজকে দেখবো হচ্ছে বিসিডি কাউন্টার। বিসিডি কাউন্টার, বিসিডি কি তোমরা জানো তাই না? বিসিডি কি? বাইনারি কোডের ডেসিমাল বাইনারি কোডের ডেসিমাল। তাহলে বিসিডি কত থেকে কত? 0 থেকে 9 এ হচ্ছে 0 থেকে 9 কাউন্ট হবে, ঠিক আছে। আমাদের যে 7 সেগমেন্ট ডিসপ্লে, যে এখানে একটা ডিজিট 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করছো করে নাই? আমরা হ্যাঁ তো ল্যাবে হয়তো করবো সামনে বা পরবর্তী ল্যাব পরে 7 সেগমেন্ট ডিসপ্লে হচ্ছে তুমি যদি ওখানে 0 থেকে 9 ইনপুট দাও, সে হচ্ছে এরকম 7 সেগমেন্ট দিয়ে ওই এলইডি গুলাকে অন অফ করে সে ওই ডিজিটাল পুরাতন ঘড়ির মতো থাকে। হ্যাঁ পুরাতন হ্যান্ড ওয়াচ যেটা। হ্যাঁ, তো ওইটার জন্য তোমার ওই ইয়েই পাওয়া 7 সেগমেন্ট ডিসপ্লে, ঠিক আছে। ওগুলো তোমরা ইউজ করবে। তাহলে বিসিডি ওই কারণে ওই মানে বিসিডি তোমার আউটপুট থাকলে ওইটা জাস্ট ওখানে ডিরেক্টলি দিয়ে দিলে সেইভাবে দেয়। বিসিডি কাউন্টার অথবা ডিকেড কাউন্টার এখানে বলা হয়। 10 পর্যন্ত কাউন্ট করে, মানে 10 মানে 0 থেকে 9 ডিকেড কাউন্টার, ঠিক আছে। এইটা মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য অনেক ইউজ। আবার বিসিডি কাউন্টারই আবার যেমন ঘড়ির ক্ষেত্রে এটা হচ্ছে সামনের দিকে কাউন্ট করছে। আবার অনেক সময় আমরা এরকম অ্যাপ্লিকেশন থাকতে পারে যে ডাউন কাউন্ট করে, ঠিক আছে। টাইমার উল্টা দিকে কাউন্ট করে টাইমার, আপ ডাউন ডাউন। তাহলে বলা থাকতে পারে ডিজাইনে বিসিডি আপ কাউন্টার, ডিজাইনে বিসিডি ডাউন কাউন্টার, সেরকম আসতে পারে। বা ডিজাইনে বিসিডি আপ অবজেক্ট ডাউন কাউন্টার। যদি এরকম বলা থাকে তাহলে বুঝতে হবে যে একটা ইনপুট দেওয়া থাকবে, যে ইনপুটে 0 থাকলে সে আপ কাউন্ট করবে, 1 থাকলে ডাউন কাউন্ট, ঠিক আছে। সেরকম 0 থাকলে একটা ভেরিয়েবল ধরতে হবে, মানে একটা ইনপুট থাকলে এক্সট্রা, যাতে 0 থাকলে আপ কাউন্ট করবে, 1 থাকলে ডাউন কাউন্ট। তাহলে আমরা আজকে এই কাউন্টারটা ডিজাইন করব, ঠিক আছে। কত নাম্বার চ্যাপ্টার নেলসনের? আমরা তো প্রথম চ্যাপ্টার হয়ে গেছে না আমাদের? আমার তো 3টা চ্যাপ্টার মধ্যে পড়া হচ্ছে, পড়ে ফেলছি। হ্যাঁ 5, 6, 7, 8, 8ও পড়া হচ্ছে। মানে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, কাউন্টার আর ফ্লিপ ফ্লপ। মানে তোমাদের ক্লাস টেস্টের সিলেবাস হলো আজকে পর্যন্ত যা পড়াচ্ছি আর কি সবগুলাই। তো কাউন্টার পড়াইছি, ফ্লিপ ফ্লপ পড়াইছি, কাউন্টার পড়াইছি, সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করা হয়েছে। কারণ এগুলো তোমার যতগুলো চ্যাপ্টার মধ্যে আছে সেগুলো তাহলে কাউন্টার পুরোটাই আছে, ঠিক আছে। মানে সিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস কাউন্টার একটা পড়া। তাহলে আমরা এই কাউন্টারটা ডিজাইন করি, ঠিক আছে। আর তাহলে স্টেট ডায়াগ্রাম, প্রথম স্টেপ হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম এই কাউন্টারের ক্ষেত্রে বলছি যে স্টেট ডায়াগ্রাম স্টেট করার সেটা কি, যে কাউন্টারে যতগুলো ভ্যালু দেখাইতে হবে সেগুলোই আমরা স্টেট, তাহলে সুবিধা হয়। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। এই কথা হচ্ছে পিছনে কথা বলতেছো কেন? সামনে এদিকে কথা বললে সামনে পাঠান, ঠিক আছে। আমাদের সময় ছিল ফার্স্ট 2টা ব্যাচ পিছনে খালি, উল্টা গেছে, যখন পিছনে যায় সামনে পাঠান। তাইলে হচ্ছে আমরা স্টেট ডায়াগ্রামটা ড্র করি। তাহলে হচ্ছে বিসিডি কাউন্টারের 10টা স্টেট, আরেকটা
হচ্ছে এখন আপ কাউন্ট করবো নাকি ডাউন কাউন্ট করবো, সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে। তাহলে ধরি সেই ভেরিয়েবলটা হচ্ছে এক্স, 0 আসছে 1 আপ কাউন্ট করবো, 1 আসছে ডাউন করবো, ঠিক আছে। আবার গতদিন আরো কিছু দেখছিলাম যে আরেকটা বিট থাকতে পারে, সে পি, সেই ইনপুট বিটে যদি 0 থাকে তাহলে আমি বসে থাকবো, 1 থাকলে কাউন্ট করবো, সেটাও থাকতে পারে এটার সাথে, ঠিক আছে। এনাবেল বিট থাকতে পারে যে 0 আরেকটা ভেরিয়েবল বিটে 0 থাকলে এখানেই থাকবো, 1 থাকলে এক্স এর উপর ডিপেন্ড করে এদিকে যাবো না এদিকে যাবো, সেটা আমরা ক্লকের সাথে সাথে কাউন্ট করবো। আবার আরেকটা বিট ছিল, একটা ছিল এনাবেল বিট, ক্লক দিয়ে শুধু, হ্যাঁ শুধু ক্লক দিয়ে আরেকটা ছিল আউটপুট, ঠিক আছে। আমরা শুধু ক্লক আউটপুট দিব নাকি আলাদা এই 9 কাউন্ট শেপ পেলে আউটপুট 1 দিব, সেটা হচ্ছে কথা। তো সেটাও আসতে পারে যে আমার যদি আউটপুট দিতে বলে, তো এখানে আমরা ধরে নিলাম ওই দুটা নেই, আমি গতদিন তো ওইটা ওগুলা করছি, আজকে এটা করি, ঠিক আছে। সবগুলো মিলায় আসছে, ঠিক আছে। ওটা ইয়ে করবো যে আউটপুট আলাদা করে দিতে হবে কিনা, তারপরে এনাবেল বিট আছে কিনা, আবার হচ্ছে যে আপ ডাউন কাউন্টার আছে, সব ধরনের ভেরিয়েশন নিয়ে একসাথে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এইটাই আজকে শুধু হচ্ছে আপ ডাউন, আলাদা কোনো আউটপুট দিতে হবে না, আপ ডাউনের বাইরে কোনো ইনপুট নাই, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই 0 দিলে সামনে যাব, 1 দিলে পিছনে যাব, 0 দিলে সামনে যাব, x এ 1 দিলে পিছনে যাব, 0 দিলে সামনে যাব, 1 দিলে পিছনে যাব, এখানে কোনো আউটপুট নেই। আউটপুট কি চাইলে মানে যেটা কাউন্ট করছি সেটাই আউটপুট। তাহলে এই আমার স্টেট ডায়াগ্রাম। এরপরের কাজ কি? স্টেট টেবিল। এরপরের কাজ হচ্ছে স্টেট টেবিল। তাহলে S0 থেকে S9 পর্যন্ত আমি হচ্ছে 10টা স্টেট করে x = 0 এর জন্য একবার সামনে যাবে আর x = 1 এর জন্য পিছনে যাবে। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু সবগুলো স্টেপই ফলো করতে হবে, আমি জাস্ট ওইটা একটু স্কিপ করতেছি, ঠিক আছে। যেহেতু ক্লাসে আসলে এত বড় প্রবলেম করার সময় পাওয়া যাবে না, তাহলে আমি একবারে ট্রানজিশন টেবিলে চলে যাই। ট্রানজিশন টেবিলে চলে যাচ্ছি। ট্রানজিশন টেবিলে যাওয়ার আগে আমাকে জানতে হবে কি কয়টা লাগবে, গেট লাগবে, ফ্লিপ ফ্লপ লাগবে। ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে এখানে কয়টা লাগবে? 10টা স্টেট আছে, কয়টা লাগবে? 4টা লাগবে। 4টা ফ্লিপ ফ্লপ। তাহলে y3, y2, y1, y2 প্রেজেন্ট স্টেট। নেক্সট স্টেটে কি আছে? y3, y2, y1 x = 0 এর জন্য x = 1 আলাদা কোনো আউটপুট নেই। তাহলে 10টা 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 1 1 1 0 0 0 1 0 0 1, ঠিক আছে 10টা। তাহলে x = 0 এর জন্য সে আপ কাউন্ট করবে, তাহলে 0 থেকে 1 এ যাবে, 0 0 0 1, তারপরে 2 তে যাবে, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, 9, তারপরে 10, ঠিক আছে। আলাদা কোনো আউটপুট নাই এখানে। তারপরে x = 1 এর জন্য এটা যাবে ডাউন কাউন্ট। ডাউন কাউন্ট হচ্ছে 0 থাকলে 9 এ যাবে, তাহলে 1 0 0 1, 1 থাকলে কোথায় যাবে? 0 তে যাবে। তারপরে 2 থাকলে 1 এ যাবে, 1 2 3 4 5 6 7, তাহলে আমরা হচ্ছে x = 1 এর জন্য আপ কাউন্ট করলাম, x = 1 এর জন্য
ডাউন কাউন্ট x equal to 1 এর জন্য ডাউন এটা হচ্ছে স্টেট টেবিল ট্রানজিশন টেবিল ঠিক আছে এখানে স্টেট টেবিল তারপর ট্রানজিশন তারপরে এরপরে স্টেপ কি এক্সেপশন টেবিল এক্সাইটেশন টেবিলে যাওয়ার আগে কি করতে হবে কোন বিট চুজ কোন করব ফিল্টার চুজ করব সেটা এক্সেপশন রিকোয়ারমেন্ট হ্যাঁ সেটা তো যদি কোশ্চেনে বলা থাকে তাহলে ওটা ইউজ করব যে আমার বলা আছে এসআর ফিল্টার বলা থাকতে পারে এসআর ফিল্টার ঠিক আছে 8টা লাগবে অথবা জেকে ফিল্টার ইউজ করতে হবে ঠিক আছে তাহলে এসআর বা জেকে ফ্লিপ-ফ্লপ যদি হয় এটা ভেরিয়েবল হয় না 8টা হবে মানে ইনপুটের এক্সেপশন ভেরিয়েবল কয়টা 4টা আর ইনপুট সহ একটা 5টা এটা হাইট সাইজের কে ম্যাপ হবে ঠিক আছে কে ম্যাপ গুলো 5 সাইজের হবে না 5 ভেরিয়েবল x y 0 y 1 y 2 y 3 5 সাইজের কে ম্যাপ হবে কয়টা কে ম্যাপ হবে 8টা ভিডিও হলো 8টা j1 k1 j কে যদি দিয়ে করি তাহলে প্রত্যেকটা 4টা ফ্লিপ করার জন্য 8টা 8টা 5 সাইজের কে ঠিক আছে তারপরে এখানে হচ্ছে বাকিগুলো কি হবে ডোন্ট কেয়ার ঠিক আছে ডোন্ট কেয়ার করলে অসুবিধা কি এই যে রিসেট করতে রিসেট হ্যাঁ মানে কারেন্ট চলে গেলে পাওয়ার চলে গেলে 12 উল্টায় আসতে পারে ঠিক আছে কিন্তু 12 তো আমার কাউন্টে নাই ফলে 7 সেগমেন্টে মাঝে মাঝে উল্টা পাল্টা আসে না তো আমার নন ডিজিটে আসে যে আগেকার ক্যালকুলেটরগুলো এরকম ব্যাটারি চলে গেলে দেখা যাচ্ছে যে উল্টা পাল্টা কিছু সেই অটো রিসেট ফাংশন দেওয়া যায় না যে চলে গেলে আবার অন হলে তখন রিসেট হয়ে যাবে অটোমেটিক্যালি হ্যাঁ ওটার জন্য তাহলে আর একটু পয়সা খরচ করতে হবে আর একটা মডিউল লাগে তার মানে রিসেট করতে হবে সেটা একটা আর রিসেট যদি না করি তাহলে কি করতে হবে যে ওইখান থেকে ট্রানজিশন আমরা অ্যাড করতে হবে সেই জিরোতে নিতে পারি অথবা যে কোনো স্ট্রিংয়ে ট্রানজিশন অ্যাড করতে হবে এগুলো এখানে নাই 9 পর 10 11 12 13 14 15 জন্য সেটাতে অসুবিধা কি যে একটা ক্লক নষ্ট হবে ঠিক আছে তাহলে এই হলো আমাদের কাউন্টার ঠিক আছে এরকম বিভিন্ন ভেরিয়েশনের কাউন্টার বইটা আছে তোমরা তাহলে দেখো ঠিক আছে তাহলে এখন আমরা হচ্ছে যদি লিস্ট করি যদি আমরা হচ্ছে এখন সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা যেগুলো বলতেছি সবগুলোই হচ্ছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট সিনক্রোনাস মানে হচ্ছে ক্লক পালসের সাথে মেমোরির সবগুলো মেমোরি স্টেট একসাথে চেঞ্জ হবে ক্লকের সাথে অর্থাৎ এখানে ক্লক থাকবে 2 নাম্বার হচ্ছে সবগুলো মেমোরির স্টেট একসাথে চেঞ্জ হবে মানে সবগুলো ফ্লিপ-ফ্লপে আমরা সেম ক্লক যদি এরকম সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট হয় সেগুলোকে আমরা এতদিন পর্যন্ত যে স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি ঠিক আছে এই সুন্দর স্টেপগুলো ইউজ করে স্টেপ বাই স্টেপ সলভ তাহলে এটা সলভ করার জন্য স্টেপসগুলো কি কি সেগুলো যদি একটু লিস্ট করি বইতে লিস্ট করা আছে ফার্স্টে কি করতে হয় স্যার এতক্ষণ যেগুলো করলাম ওগুলো তো সিকোয়েন্সিয়ালি নাকি সবগুলাই সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল ঠিক আছে তাহলে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইনের জন্য এই যে আমি সবসময় বলি না যে এর পরের স্টেপ কি এর পরের স্টেপ কি সেই স্টেপগুলোই এখন লিস্ট করে রাখছি থ্যাংক ইউ তাহলে প্রথম কাজটা হচ্ছে যে প্রবলেম ডেফিনেশন থেকে প্রথমে স্টেটগুলোকে আইডেন্টিফাই করা এবং তারপরে হচ্ছে সেই স্টেটগুলোকে একটা ডায়াগ্রামে নিয়ে আসা তাহলে সেটাকে একবারেই আমরা বলতে পারি ড্র স্টেট ডায়াগ্রাম ঠিক আছে তারপরে স্টেপ কি স্টেট টেবিল determine সিটি হবে মানডে ট্রানজিশন টেবিলে যাব কিন্তু তার আগে কাজ আছে ডিটারমাইন নাম্বার অফ flip-flops ফ্লিপ ফ্লপস হ্যাঁ
determine number of flip flop ঠিক আছে তারপরে স্টেপ কি তারপরটাও ট্রানজিশন টেবিলে যাওয়ার আগে স্টেট অ্যাসাইনমেন্ট করতে হবে তাই না কোন স্টেটকে কোন ইয়ে দিয়ে সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে মানে এটা ফাইন্ড স্টেট অ্যাসাইনমেন্ট ঠিক আছে তারপর 5 নাম্বার হচ্ছে ট্রানজিশন টেবিল বের করা determine স্যার স্টেট অ্যাসাইনমেন্ট বলতে স্যার ফ্লিপ-ফ্লপ ডিজাইন করলা এখন 000 দিয়ে কি এ প্রথম স্টেটটাকে ধরবা নাকি স্টেট ও হ্যাঁ, বুঝতে পারছি, স্যার। স্টেট ডায়াগ্রামে কোন স্টেটটাকে ধরবা সেটা হচ্ছে স্টেট অ্যাসাইনমেন্ট মানে কোন স্টেটের জন্য কোন বাইনারিটা হ্যাঁ কোন বাইনারি সংখ্যাটাকে ধরবা ঠিক আছে তো এটার উপরও আমরা আসলে ইয়ে করবো যে স্টেট অ্যাসাইনমেন্টের উপরও আসলে অনেক কিছু নির্ভর করে অর্গানাইজ করা যায় হ্যাঁ হ্যাঁ অপটিমাইজ করা যায় সেটা না সেজন্য স্টেটগুলোকে লিস্ট করবো এতদিন তো আমরা স্টেট ডায়াগ্রাম স্টেট করে এখানে চলে যাচ্ছিলাম মাঝখানে কিন্তু স্টেট আছে তারপরে হচ্ছে এরপরে কি এক্সাইটেশন টেবিল কিন্তু এক্সাইটেশন টেবিলে যাওয়ার আগে আমরা কি করি ফ্লিপ-ফ্লপ ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ ইউজ হ্যাঁ ডিটারমাইন কোন ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে Flip-flop. and excitation requirement এই ফ্লিপ ফ্লপ ইউজ করবো সেই ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন রিকোয়ারমেন্টটা ছোট টেবিলটা ড্র করে ফার্স্ট নাম্বার হচ্ছে এক্সাইটেশন টেবিল এটা আমরা এক্সাইটেশন টেবিল তারপরে 8 নাম্বার লজিক সিম্পলিফিকেশন হ্যাঁ হ্যাঁ লজিক সিম্পলিফিকেশন হ্যাঁ সিম্পলিফিকেশন বা বলি সাধারণত এটা যদি বলে যে সবগুলো স্টেপ দেখাইতে হবে তাহলে কিন্তু তোমার 9টা স্টেপই যে কোনো প্রবলেমের জন্য 9টা স্টেপই তোমাকে দেখাইতে হবে 9টা স্টেপ লিস্ট করা কিন্তু আসবে না পরীক্ষায় জাস্ট এটা লিখলাম যে যেহেতু তোমার প্রবলেম সলভ করার জন্য এই স্টেপগুলোই লাগবে ঠিক আছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটের জন্য এই 9টা স্টেপই লাগবে যদি বলে সব স্টেপ দেখাইতে হবে তাহলে সবগুলো স্টেপই লাগবে আর যদি কিছু বলা না থাকে তুমি একটা দুটো স্টেপ স্কিপ করতে পারো কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে গেলে আবার সমস্যা ঠিক আছে স্টেপ বাই স্টেপ করাই ভালো সাধারণত এটা দেখাই এটা তো দেখানোর কিছু নাই তারপরে এটা চলে যাই তারপরে হচ্ছে এটাও দেখানোর কিছু নাই এটা চলে যাই তারপরে এটা ঠিক আছে 6টা সাধারণত 6টা 1 2 3 4 5 স্যার কতক্ষণে করতে হয় 20 মিনিট 6টা থাকে এগুলো 9টা স্টেপ আছে কেমন টাইম থাকে স্যার 20 মিনিটের মতো 20 মিনিট বেশি হলে 20 মিনিট আর কম হলে 15 মিনিট তাহলে সার্কিট ডায়াগ্রাম তো আরো সুন্দর করে আঁকাটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ মানে যতটুকু পারা যায় আঁকতে সময় লাগে আমাদের হ্যাঁ মানে সিটি সব কোশ্চেনই এটার মতো ঠিক আছে সিটিতে যে কোনো কোশ্চেন দেবো সেটার মধ্যে এটা আছে ঠিক আছে এটা আসবে সিটির কোশ্চেন সিটিতে তো এই স্টেপগুলো করাচ্ছি প্রথম ক্লাস থেকে এই স্টেপগুলো করাচ্ছি মানে সিটিতে এই স্টেপগুলো সবই একটা অঙ্ক ঠিক আছে কিন্তু সেটা শুধুমাত্র সিটির কোশ্চেন একটা হবে না একটাতে থাকবে কিন্তু 25 মিনিট 15 মিনিটে তোমার এটা করতে হবে এই প্রবলেমটা দিবে এই স্টেপ ফলো করে সেটা করতে হবে তারপরে আরেকটা ছোট কোশ্চেন 15 থেকে 20 মিনিটের মতো লাগবে আর 5 থেকে 8 মিনিট ঠিক আছে তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি তাহলে তোমাদের ক্লাসটা দিতে আর সুবিধা হবে তো অনেক প্রবলেম আছে ঠিক আছে এরকম প্রবলেম আছে রেগুলার রিয়েল লাইফ প্রবলেম আমরা ঠিক আছে তাহলে এখন যে প্রবলেমটা ইয়া করবো সেটা হচ্ছে ভেন্ডিং মেশিন ভেন্ডিং
ভেন্ডিং মেশিনের সাথে আমরা সবাই পরিচিত না? হ্যাঁ সে নিচে আছে নিচেই আছে, আমাদের ঘরের মধ্যেই আছে, ঠিক আছে? ভেন্ডিং মেশিন কি? প্রোডাক্ট ডিসপ্লেস করবে আর কি হ্যাঁ, আপনার কোনো ইয়ে লাগবে না, দোকানের মতো ওখানে টাকা দিলে আমি কিনতে পারবো, ঠিক আছে? তো এখনকার ভেন্ডিং মেশিনগুলো তো অনেক উন্নত, আমরা মাইক্রোপ্রসেসর ইউজ করতে পারি, মাইক্রো কন্ট্রোলার ইউজ করে সেটা দিয়ে ডিসপ্লে অনেক কিছু আছে। তো আগেকার দিনে ভেন্ডিং মেশিনগুলো এত মানে এত কিছু আপডেটেড ছিল না, ঠিক আছে? তো ভেন্ডিং মেশিন কিন্তু এই যে আমাদের মাইক্রোসফট মাইক্রো কন্ট্রোলার এগুলো 60-70 দশকে যখন আবিষ্কার হয়েছে তার আগে থেকেই ছিল, ঠিক আছে? তাহলে এই যে আমরা যে এই কোর্সে ফ্লিপটপগুলো করতেছি সেগুলো কিন্তু অনেক আগের থেকেই ছিল, কন্ট্রোল ইউনিট ডিজাইন করা, সেগুলো সিমস টেকনোলজি আসার আগের থেকেই মানুষজন এগুলো ইউজ করছে। তো আমরা একবার ওই যে নারায়ণগঞ্জে গেছিলাম একটা পাওয়ার স্টেশনে, সেখানে ওই যে এরকম একটা সার্কিট কাজ করতেছিল, তখন আমাদেরকে ডাকছে, তখন আমরা দেখি যে একটা ফ্লিপটপের সাইজ হচ্ছে এত বড়, সেটা দেখা যাচ্ছে। সেখান থেকে বের করতে ছিল যে আসলে কোন ফ্লিপটপটা নষ্ট হয়েছে, সেটার জায়গায় আমাদের ছোট আইসি বসাই দিয়ে কাজ করতেছে। এরকম আর কি, যে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন আসলে আমাদের এই রেভলিউশনগুলো হলো, তখন থেকেই আসলে এই লজিকগুলো ইউজ করে। উন্নত বিশ্বে কিন্তু ভেন্ডিং মেশিন সেই 1920-30 সাল থেকেই আসছে, ঠিক আছে? সেঞ্চুরি অর্ডার স্যার মানে মাইক্রোপ্রসেসর করলে কি এক্সপেন্সিভ হয়ে যায় বেশি? এক্সপেন্সিভ এখন তো চিপ আর কি এখন চিপ হলেও তার থেকেও এটা চিপ। আমরা যেই ফ্লিপটপের আইসিগুলো ইউজ করি, তোমরা যে ল্যাবে ডিজাইন করো, হ্যাঁ। সেই আইসি দিয়ে যদি বানাইতে পারো তাহলে অনেক সস্তা, 20-30 টাকার মধ্যে আসলে একটা এই ভেন্ডিং মেশিনের সার্কিট দিয়ে দিতে পারো, ঠিক আছে? আরও মানে কিন্তু হাই লার্জ স্কেল প্রোডাকশনে গেলে আরও সস্তা। তো তাহলে এরকম ভেন্ডিং মেশিন ডিজাইন করি আমরা। তো আচ্ছা, আরও এক্সাম্পল আছে, যেমন ধরো লার্জ স্কেলে গেলে এটা বেশি ইয়ে হয়। যেমন তুমি হয়তো বলতে পারো যে আমার যদি এত টাকা, আমি তো একটাই ভেন্ডিং মেশিন বানাবো বা 10-12টা বানাবো, 500 টাকা 400-500 টাকা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কোনো অসুবিধা। কিন্তু যখন অনেক বেশি লার্জ স্কেল হয়ে যায়, যেমন এই যে এইচএসসি পরীক্ষা হচ্ছে না, এইচএসসি পরীক্ষায় তোমার ওই যে ট্রাঙ্কে করে কোশ্চেন পাঠায়, প্রত্যেকটা ট্রাঙ্কের ভিতরে ট্রাঙ্কটা ওপেন হচ্ছে কিনা সেটার জন্য এরকম একটা সার্কিট তৈরি করে, ঠিক আছে? তাহলে সেই সার্কিটগুলো যদি প্রত্যেকটাতে মাইক্রো মাইক্রো কন্ট্রোলার দেওয়া হয় অবস্থা খারাপ হবে। তাইলে তো অনেক, তাই না? কতগুলা কেন্দ্র, কতগুলা কোশ্চেন, তাহলে তো অনেকগুলো, কয়েক লাখ, তাই না? কয়েক লাখ তোমাকে সার্কিট পাবে। ওই লার্জ স্কেলে আসলে তখন এইগুলো ম্যাটার, ছোট সার্কিটই হয়। ঠিক আছে? এগুলো ম্যাটার। তারপরে ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেটাও যদি মাইক্রো কন্ট্রোলার ইউজ করো এক্সপেন্সিভ হবে। তো সেক্ষেত্রে তুমি যদি নর্মাল ফ্লিপটপ ইউজ করে ডিজাইন করতে পারো তাহলে সেটা হচ্ছে। তাহলে আমরা এখন ওই সময়ে মানে মাইক্রোপ্রসেসর ধরো এখন ইয়ে হয় নাই বা আর একটু লো কস্ট আমরা একটা ভেন্ডিং মেশিন ডিজাইন করতে চাই। ওইটা অনেক কিছুই আছে, অনেক সার্কিট, এই যেগুলো বললাম আর কি, ডিজিটাল লক, তারপরে দরজা ওপেন হচ্ছে কিনা, সিকিউরিটি সিস্টেম, সেগুলো, বা যে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ওগুলাও আমাদের পরীক্ষা আছে, ঠিক আছে? তাহলে আমাদের আজকে ভেন্ডিং মেশিনটা হচ্ছে সিম্পলার, ঠিক আছে? এবং আমরা ধরো ওই আগেকার, এখন তো ইমেজ প্রসেসিং দিয়ে টাকা রেকগনাইজ করে, তাই না? তুমি একটা টাকা দিলে ইমেজ প্রসেস করে টাকা, তো আমাদের ধরো অত ইয়ে নেই, আমরা হচ্ছে কয়েন ইয়ে সাইজ হয় কয়েন কীভাবে ইয়ে করতে, একটা হচ্ছে সাইজ দেখা যায়, একটা ওজন দেখা যায়, ওজন থেকে সাইজ। তাহলে আমরা বললাম যে কয়েন ডিটেক্টর একটা ইউনিট আছে, কয়েন ডিটেক্টর। স্যার সাইজ আর ওজন দিয়ে ম্যাটার করবেন, তাহলে তো স্যার নিজে একটা বানাই দিয়ে অসুবিধা। অথেন্টিকেশন কীভাবে হবে? ওই যে ওগুলো কিছু মার্কার আছে, যে সাইডে তোমার কাজ কাটা থাকে, তারপরে ওজন থাকে, অনেক কিছু সিকিউরিটি ফিচার আছে, যারা ওগুলো নিয়ে কাজ করে ওরা জানে। তারপরেও ফ্রড করা যায়, মানে ভেন্ডিং মেশিনে ফ্রড করা, কিন্তু ওই যে মানে সেই জন্য কম ভ্যালুর জিনিসপত্র রাখা হয়, যাতে করে মানুষজন আরেকটা বানায় দিতে গেলে একটু বেশি করে। তাহলে কয়েন ডিটেক্টর আছে, যে হচ্ছে কয়েন ডিটেক্ট করবে। আমাদের ইমেজ প্রসেসিং দিয়ে টাকাও ডিটেক্ট করা যায়। তো আমাদের এই কোর্সের পার্ট এটা না, তাহলে এটা হচ্ছে তোমরা ওই যে পরবর্তী মাইক্রোপ্রসেসর বা ওই কোর্স। তাহলে আমরা ধরে নিই যে একটা কয়েন ডিটেক্টর একটা ইউনিট আছে, যে হচ্ছে টাকা কত ইনপুট দিচ্ছি সেটা রেকগনাইজ করে আমাকে একটা ইনপুট দেয় x1 x2, ঠিক আছে? তাহলে সে দুইটা ইনপুট দেয় x1 আর x2। তাহলে x1 x2 কি? তাহলে আমার ভেন্ডিং মেশিনে দুইটা কয়েন ইনপুট দেওয়া যায় বা দুইটা টাকা ইনপুট দেওয়া যায়। x1 মানে হচ্ছে 1 টাকা ইনপুট দেওয়া যায়,
1 আসবে, আর 1 টাকা ইনপুট না দিলে x1 এ 0। আর 2 টাকা ইনপুট দেওয়া যায়, তাহলে 2 টাকা ইনপুট দিলে x2 তে 1 আসবে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, প্রত্যেকটা ক্লকেই আসলে ইনপুট আসবে। তাহলে 0 0 ইনপুট আসা মানে কোনো পয়েন্ট ইনপুট দেয় নাই, 1 0 আসা মানে হচ্ছে 1 0 যদি এই অর্ডারে আমি চিন্তা করি x1 তাহলে 1 0 ইনপুট আসা মানে হচ্ছে 1 টাকা। 1 টাকা দেওয়া হচ্ছে, 0 1 ইনপুট আসা মানে 2 টাকা। 2 টাকা, আর 1 1 ইনপুট 3 আসা টাকা। মানে 3 টাকা। 3 টাকা। এখন সিম্পলিসিটির জন্য ধরে নেই আমার এখানে পয়েন্ট দেওয়া যায় এট এ টাইম একটা। ঠিক আছে, একটাই ছিদ্র আছে পয়েন্টটা। ঠিক আছে, তাহলে 1 1 ইনপুট তো আসতে পারে। ঠিক আছে, যে কোনো একটা ক্লকে কি আমি 2টা পাবো, তাইলে পাবো না। ঠিক আছে, তাহলে ধরে নেই যে এখানে 1 1 ইনপুট দেওয়া যায়, তাহলে আমার সার্কিটে 1 1 হচ্ছে টোটাল। তাহলে 0 টাকা, 1 টাকা, 2 টাকা। ঠিক আছে, তাহলে এগুলোকে কোথায় ইনপুট দিব, যেটা আমি আসলে ডিজাইন করতে চাচ্ছি আমার কন্ট্রোল ইউনিট, সেখানে কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, কন্ট্রোল ইউনিটে ইনপুট নিব। এখন আউটপুট কি দিতে হবে, আউটপুট কি দিতে হবে, যদি তার একটা সার্টেন টাকার সমান এখানে জমাতে পারে তাহলে কি দিতে হবে, তাকে একটা প্রোডাক্ট দিতে হবে। তো ধরে নিই এখানে তো অনেক কম টাকা দিচ্ছি আমরা, তাহলে একটা ক্যান্ডি, একটা লজেন্স, ঠিক আছে, তাহলে ক্যান্ডি রিলিজ করার জন্য, দেওয়ার জন্য তাকে একটা মেকানিক্যাল ইউনিট যে আসলে ক্যান্ডিটা নিয়ে তাকে দিবে। তাহলে রিলিজ ক্যান্ডি, আউটপুট Z1। ঠিক আছে, Z1 এ 1 আসলে ওই ইউনিটটা একটা ক্যান্ডি দিবে, আর Z1 এ 0 আসলে ওই ক্যান্ডি। আবার এখন টাকা জমাতে জমাতে এই ক্যান্ডির উপর ডিপেন্ড করবে যে কতক্ষণ পরে সে ওখানে 1 দিবে। তাহলে ধরে নিই আমাদের ক্যান্ডির দাম কত, ক্যান্ডির দাম 4 টাকা। ঠিক আছে, ক্যান্ডির দাম হচ্ছে 4 টাকা, তাহলে সে 1 টাকা 2 টাকা দিয়ে দিয়ে 4 টাকা হয়ে গেলে তখন সে ক্যান্ডি। আর যদি 5 টাকা দিয়ে দেয় কোনো কারণে, 1 টাকা 2 টাকা 2 টাকা দেবে, তাহলে কি করবে, 1 টাকা কি রেখে দিবে, ফেরত দিবে না। হ্যাঁ। তো এখন রেখে দিতেও পারে, যদি আমি ওইভাবে ডিজাইন করি যে পরবর্তী পারচেসের জন্য বাকি টাকাটা রেখে দাও, তাহলে রেখে দিও, কিন্তু ওটা তো ঠিক হবে না। তাহলে আমাদের একটা 1 টাকা ফেরত দেওয়ার একটা ইউনিট থাকতে হবে, তাহলে হচ্ছে রিলিজ চেঞ্জ। তাহলে রিলিজ চেঞ্জের একটা ইউনিট থাকবে, যাকে হচ্ছে বললে সে হচ্ছে ফেরত। তাহলে বললাম ওটা হচ্ছে Z2। ঠিক আছে, তাহলে Z2 তে 1 দিলে ওই ইউনিটটা হচ্ছে ফেরত। হ্যাঁ, মানে যেটা বলবো সেটা অনুযায়ী এটা ডিজাইন। আর যদি চেঞ্জ করতে চাই, আমার কন্ট্রোল ইউনিট আবার চেঞ্জ করে ডিজাইন করতে হবে, চেঞ্জ করে বসাতে হবে। স্যার অনেক কিছু থাকতে পারে, এক একটার এক এক দাম থাকতে পারে না, একটা ধরো বেশি। আমাদের এখানে একটাই ক্যান্ডি আছে, সিম্পলিসিটির জন্য ধরে নিলাম একটাই আছে। ঠিক আছে, আমরা তো ধরো মাইক্রো কন্ট্রোলার মাইক্রোসফট তো নাই, ওরকম ফ্লেক্সিবিলিটি তো নাই, তার ফলে আমাদেরকে মানে আমাদের যা অ্যাভেলেবল আছে ফ্লিপফ্লপ সেটা দিয়ে ডিজাইন করতে হবে, ফলে মানে বললাম স্যার, বেশি ফ্লেক্সিবল হবে। রিয়েল কেসে যদি আমি বানাই তাহলে কি আমার ওই যে যারা আইটেম থাকবে ওগুলার প্রাইস আগেই লাগবে, এছাড়া আর তো কিছু করা যাবে না। হ্যাঁ, প্রাইস আগেই লাগবে। আর ধরে নেই যে আমার এখানে একটাই আইটেম, মাল্টিপল আইটেম থাকলে আমাকে আউটপুট আরও বাড়াই, আমার সার্কিটটা বড় হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য দেখবা যে মুভিতে যদি দেখো কখনো আগের 1940-50 সালের মুভিতে যদি দেখো, যে ছোটো ছোটো ভেন্ডিং মেশিন আছে রাস্তার ধারে বাস স্ট্যান্ডে, ছোটো ছোটো, শুধুমাত্র ওই যে লজেন্স বাচ্চারা যাওয়ার সময় হয়তো একটা চকলেট কিনে দেবে। ঠিক আছে, একটাই ওদের সাদা সাদা বল বল কি যেন ইয়ে থাকে, সুইট বল। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটা ডিজাইন করব। বুঝা গেছে? এটা কোশ্চেন আছে? একটু কিনে, হ্যাঁ এটা তো একটু কিনে। হ্যাঁ, এখন আছে আমরা হচ্ছে এটার জন্য State diagram. স্টেট ডায়াগ্রাম করে ওই 6টা আছে, 6টা বা 9টা আছে, তাহলে স্টেট ডায়াগ্রাম। ওইটা আরো কমপ্লেক্স থাকতে পারে, মানে ছোট করা যায়, বড় করা যায়, এটা চাইলে তো অনেক কিছু অ্যাড করা যেতে পারে, সে অনুযায়ী বড়। তাহলে এখানে কয়টা স্টেট হবে সেটা প্রথমে জানি না, তাইলে আমরা ইনিশিয়ালি ধরে নেই যে আমার এখানে কোনো টাকা ডিপোজিট করা হয়নি, অর্থাৎ 0 টাকা আছে। তাহলে স্টেটগুলো কি করবো, যে কত টাকা ডিপোজিট হচ্ছে, যেহেতু ওটা মনে রাখতে হবে, সেটাই আমি স্টেট হিসেবে। তাহলে হচ্ছে ইনিশিয়ালি কোনো টাকা ডিপোজিট করা হয় নাই, তাহলে 0 টাকা হচ্ছে এখানে আসে।
ঠিক আছে, এরপরে কয়েন আসতে আসতে আমি হচ্ছে এখানে টাকার ডিপোজিট বাড়াতে পারবো। তাহলে 0 টাকা থাকা অবস্থায় ইনপুট বিটি আসতে পারে, 00 আসতে পারে, 10 আসতে পারে, আর একটা হচ্ছে 01 আসতে পারে। ঠিক আছে, 11 তো ধরে নিচে নোট। 00 থাকলে সে হচ্ছে এখানেই থাকে। তাহলে 00 থাকলে কোনো টাকা ডিপোজিট হচ্ছে না, 00 আউটপুট কি দিব, এটাও 00, তাই না, রিলিজ ক্যান্ডি রিলিজ দিয়ে দিই। এরপরে হচ্ছে যদি সে 10 ইনপুট দেয়, অর্থাৎ 10 এভাবে হচ্ছে 10 যদি ইনপুট দেয়, 1 টাকা ইনপুট দেয়, তাহলে কোথায় যাবে, 1 টাকা সেভ করতে হবে। তার মানে অন্য স্টেপে আমাকে 1 টাকা সেভ, এখানে চাইলে 10 ইনপুটের জন্য এখানে যাব, আউটপুট দিব কত, তখন আউটপুট 0। এখন 0 স্টেজে আছি, যদি 01 ইনপুট আসে, অর্থাৎ 2 টাকা ইনপুট আসে, তাহলে 2 টাকা 2 এ যাব, 2 তে যাব, 2 স্টেজে, তাই না, 2 স্টেজে গেলাম, আউটপুট কত দিব, 00। ঠিক আছে। তাহলে 1 নম্বর স্টেজের জন্য 3টা ট্রানজিশন শেষ। 0 স্টেজে 1 স্টেজে যাই, এখন 1 স্টেজে 0 ইনপুট আসতে পারে, তাহলে 0 ইনপুট আসতে এই স্টেজে আসছে, ওখানে থাকবে আউটপুট 0। যদি 10 ইনপুট আসে, অর্থাৎ 1 টাকা দেয়, তাহলে 2 টাকা সেভ করতে হবে। তাহলে 1 টাকা ইনপুট দিলে 2 টাকা সেভ করবো, অর্থাৎ 2 স্টেজে যাবো এবং আউটপুট দিব 0। তারপরে হচ্ছে 2 টাকা যদি দেয়, তাহলে আগে 1 টাকা ছিল, এখন 2 টাকা দিচ্ছে, 3 টাকা যাবে, 3 টাকা 3 টাকা সেভ করবো। ঠিক আছে, 3 টাকা সেভ করবো, এখান থেকে কত দিলে, 01 ইনপুট দিলে 3 টাকা সেভ করবো, আউটপুট 0। তাহলে 1 নম্বরের জন্য 3টা ট্রানজিশন শেষ। এখন হচ্ছে 2 এ আছে, 2 এ হচ্ছে 00 ইনপুট আসলে এখানেই থাকবে, তাই না, 00 আউটপুট 10 যদি ইনপুট আসে, অর্থাৎ 1 টাকা যদি ইনপুট আসে, 3 টাকায় যাবে, 10 01 আসলে 0 তে যাব, 0 তে গিয়ে 4 টাকা হইছে, হ্যাঁ। 4 টাকা হইলে তো ক্যান্ডি দিয়ে দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে 4 টাকা হইলে এখানে আসবো, 4 টাকা শব্দতে আসবে, আর 10 আউটপুটটা দিব 10 ক্যান্ডি দিব, রিলিজ নাই, রিলিজ চেঞ্জ 0, আর হচ্ছে ক্যান্ডি দিব Z1 Z2 এইভাবে রাখা। ওইটা আমি বলছিলাম 1 ইনপুট একসাথে আসতে পারবে না, কারণ আমরা ধরে দিলাম, অ্যাসাম্পশন করে দিলাম যে কয়েন ডিটেক্টরটা একই টাইম একটা কয়েন নিতে পারে, 2টা কয়েন সে একবারে নিতে পারে। ঠিক আছে, আর যদি বলা থাকে যে না 2টা কয়েন একসাথে দিতে পারে, তাহলে হচ্ছে 1 ওয়াটা। জাস্ট সিম্পল করে নিলাম, মানে যাতে একটু ছোট করে করা যায়। ক্লাসের তো টাইম কম, পরীক্ষায় তো অনেক অফুরন্ত টাইম, তাহলে পরীক্ষার বড়টা থাকবে। তাহলে 3 নাম্বার স্টেজে যদি 0 দিয়ে আউটপুট 0। ঠিক আছে, যদি 10 দিয়ে ইনপুট, তাহলে 2 এর মতো তাহলে আসবে, 2 এর মতো 4 এ যাবে, 4 হবে, 4 থেকে 4 মানে হচ্ছে সাথে সাথে রিলিজ ক্যান্ডি করতে হবে, রিলিজ ক্যান্ডি করবো, আউটপুট দিব 1, আর এখানে রিলিজ চেঞ্জ নাই, তাহলে 0। ঠিক আছে, তাহলে কয় টাকা আসলো, 3 টাকা ছিল, 1 টাকা আসলো, তাহলে 4 টাকা হলো, 4 টাকা আমি রিলিজ ক্যান্ডি করে 0 তে যাবো, রিলিজ ক্যান্ডি করবো, তারপর হচ্ছে আউটপুট চেঞ্জে 0। এরপর হচ্ছে 01 আসলে, এখানে 01 আসলে 2 টাকা দিচ্ছে, তাহলে 5 টাকা হচ্ছে 1 টাকায় যাব, তাহলে 1 আউট, 0 তে যাব, 0 তে যাব, আর হচ্ছে যে এখন হচ্ছে কোশ্চেন হচ্ছে যে তাহলে আমি কি 1 টাকাটা পরের জন্য সেভ করে রাখবো নাকি হচ্ছে রিলিজ করে দেবো। রিলিজ করে দিব, তো আমরা তো রিলিজ করার জন্য এটা রাখছি, তাই না, 1 টাকা one এ সেভ যাবো। করবো না। ঠিক আছে, তাহলে হচ্ছে এই ভার্সনে যদি বলে যে সেভ করে রাখতে, তখন এটা থেকে 1 হয়ে যাবে। যেহেতু এই ভার্সনে বলছে যে চেঞ্জ সাথে সাথে রিলিজ করে দিতে 1 টাকা, তাহলে 0 তে যাব এবং করবো এই দিকে যাবো, 0 তে যাবো, 01 এর জন্য কি করবো, রিলিজ ক্যান্ডি করবো এবং রিলিজ চেঞ্জ। ঠিক আছে, আর কিছু বাকি আছে, কোনো ট্রানজিশন বাকি আছে, কমপ্লিট হয়েছে। সো এইভাবে একদিক থেকে শুরু করে যদি সবগুলো স্টেটের জন্য
ট্রানজিশন করা শেষ হয়ে যায়, তার মানে আমার অঙ্কটা মানে ডায়াগ্রামটা শেষ হয়েছে। ঠিক আছে, যদি শেষ না হয় তাহলে আরও স্টেট ডায়াগ্রাম। তাহলে এটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। তাহলে আমরা এখন স্টেট এরপরে এইটা কিন্তু 10 মিনিট স্টেট টেবিল তোমরা পরীক্ষায় করবা, আমি এখন ট্রানজিশন টেবিলে চলে যাচ্ছি। স্টেটে খালি এক সেট থেকে আর সেটে যায় এটা দেওয়া থাকে কোশ্চেনের ডেসক্রিপশন দেওয়া আছে, বইতে দেখবা ডেসক্রিপশন দেওয়া আছে, এই অঙ্কটাই বইতে আছে, মেনশনের বইতে আছে, কোয়াবির বইতে আছে। কোয়াবির বইতে একটু কমপ্লিকেটেড আছে, মানে ইয়া পাশে ধর 1-1 এর জন্য ডোন্ট কেয়ার ধরে নেই এরকম আছে। কোয়াবি এক্স্যাক্টলি এটা মেনশন। আপনি এটার পরে কি স্টেট টেবিল, স্টেট টেবিলে S0 S1 S2 S3 ধরে কি ইনপুটের জন্য কি আউটপুট আসবে ওগুলা ধরে একটা টেবিল করলে তারপরে স্টেপ হচ্ছে ট্রানজিশন টেবিল। ট্রানজিশন টেবিলে y1 y2 এদিকে হচ্ছে x1 x2, ঠিক আছে, এদিকে হচ্ছে z1 z2 আউটপুট আর এদিকে y1। তাহলে দেখো এখানে কিন্তু আমি 1 2 এইভাবে নিচ্ছি, অন্য অঙ্কের দেখা যায় যে এমএসডি এলএসডি করে। তো একইভাবে মানে তুমি যেভাবে ইচ্ছা ধরতে পারো, ওইটা জাস্ট অঙ্কের মধ্যে ঠিক রাখলেই হলো, ঠিক আছে। স্যার বুঝি নাই Exactly। মানে অন্য সময় আমি এমএসডি এলএসডি করে, আর এখানে বলতেছি 1 নাম্বার 2 নাম্বার। আচ্ছা বুঝতে পারছি। 1 নাম্বার ইনটু 2 নাম্বার ইনটু, ঠিক আছে। অর্ধেক এটা অর্ধেক ওটা করলে ভুল হবে, ঠিক আছে। সেটা যাতে ইয়া থাকে করার সময়, ঠিক আছে। তাহলে 0 0 0 1 1 1, তাহলে ধরলাম এটা হচ্ছে S0। বাট স্যার যদি y2 y1 নিতাম তাহলে উপরে x2 x1 নিতাম, এটাই তো বললেন নাকি? হ্যাঁ, তাহলে এইভাবে স্টেট অ্যাসাইনমেন্টগুলো এইভাবে করে দিলাম। তারপর হচ্ছে 0 0 থেকে কোথায় যাবে, 0 0 আপনি 0 0 তে রাখলাম 0 0 0, তারপরে 0 1 0 1 এ আসছে। মানে এই যে আগে দিয়ে এরকম হবে প্রত্যেকটা স্টেজে 0 0 আসলে ওখানেই থাকবে। তাই হচ্ছে 0 1 0 0 1 1 স্টেজে 0 0 ইনপুট আসলে কোথায় যাবে, এখানেই থাকবে আউটপুট। আপনি মনে হয় 1 0 তেই থাকবে আউটপুট। স্যার স্যার এটা কি S2 তারপরে S1 হবে না, উপরটা S2 আর নিচেটা S1? ট্রুথ টেবিলটা করার জন্য মানে কে ম্যাপ করার জন্য যাতে এখান থেকে আমি কে ম্যাপে নিতে পারি। হ্যাঁ মানে এখানে 1 0 1টা তো 2 টাকা, হ্যাঁ তাহলে S2 না ওটা? আমি বলছি S1 যেটা লিখেছে, হ্যাঁ এটা কি S2 হওয়ার কথা না? S2 2 টাকার কেসটা ও আচ্ছা, সেটা বলছি। হ্যাঁ, সেটা করা যায়। নাকি? তাহলে ঠিক আছে। মানে সেটাও করতে পারো, এটাও করতে পারো। অ্যাসাইনমেন্টটা ধরে নিলাম, পরে হচ্ছে লাস্টে হচ্ছে তোমাকে তো আর এটা আউটপুট দিতে হচ্ছে না, এটা তো আর আউটপুট দিতে হচ্ছে না। স্যার এটা কে ম্যাপের সুবিধার্থে এইভাবে করছেন? স্যার এটা কে ম্যাপের সুবিধার্থে এরকম করছেন? কে ম্যাপের সুবিধার জন্য এই ব্রেক করতে হবে। আচ্ছা ও বলতেছে যে এখানে S2 ধরলে এখানে S1 ধরবে। আচ্ছা, ওটা সমস্যা নেই। তাহলে আবার ওই যে ঠিক আছে, অনেকভাবে করা যায়। তাহলে হচ্ছে এই স্টেজ ছিল, এই স্টেজে আছে এখন 0 1 0 1 মানে হচ্ছে এখান থেকে 0 তে থাকলে 0 1 দিলে কোথায় যাবে, 2 তে যাবে। 2 1 হচ্ছে 0 1, আউটপুট কত দিবে, 0 আচ্ছা, এইভাবে লিখলে স্যার এইখানে জাস্ট আউটপুটটা লিখবো না? এইভাবে লিখলে আউটপুটটা হচ্ছে যে ইনপুট আউটপুট হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য এই টেবিলে দেখার সময় আমরা সাধারণত কমা দিয়ে লিখি, ঠিক আছে? এগুলো কমা দিয়ে দিয়ে না দিয়ে কমা দিয়ে, কারণ এটা তো স্টেট আর এই জায়গাটা এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে, ইনপুট বাই আউটপুট। এখানে লেখার সময় কমা দিয়ে লিখি, কারণ এটা হচ্ছে স্টেট।
কোনটা স্টেট স্যার? এটা স্টেট। এই স্টেট থেকে আমি হচ্ছে আউট, এই স্টেটে এই ইনপুটের জন্য এই আউট। মানে এই স্টেট থেকে এই ইনপুটের জন্য এই স্টেটে যাচ্ছে আউটপুট দিচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে এখন তাহলে 0 থেকে 2 তে গেল। তারপর 2 থেকে কোথায় যাব? 0 1 ইনপুটের জন্য 0 তে যাব, আউটপুট দিব 1 0। 0 তে যাব, আউটপুট দিব 1 0। তারপরে 3 তে 3 না, হ্যাঁ 3 থেকে 0 1 ইনপুটের জন্য কোথায় যাব? 0 তে যাব, আউটপুট দিব 1। 0 তে যাব, আউটপুট দিব 1। তারপরে 1 থেকে 0 1 ইনপুট আসলে 3 তে যাব, আউটপুট দিব 0। 3 তে যাব, আউটপুট দিব 0। ঠিক আছে? 1 1 হচ্ছে নোকিয়া। যেহেতু দুইটা কয়েন একসাথে আসবে না। এরপরে হচ্ছে S1 স্টেটের জন্য এইটা। এই স্টেটের জন্য 0 1 ইনপুট আসলে 1 0 ইনপুট এই স্টেটাস 0 0 ইনপুটের জন্য 1 0 0 স্টেটের জন্য 1 0 ইনপুট আসলে কোথায় যাব? 1 এ যাব, আউটপুট দিব 0। 1 মানে হচ্ছে 1 0, আউটপুট দিব 0। ঠিক আছে? তারপরে S2 কোনটা? এটা S2 তে 0 1 থাকা অবস্থায় S2 তে 1 0 ইনপুট আসলে 1 0 ইনপুট আসলে 3 তে যাব, আউটপুট দিব 0। 3 তে যাব, আউটপুট দিব 0। 3 তে 1 0 ইনপুট আসলে 3 থেকে 1 0 ইনপুট আসলে 0 তে যাব, আউটপুট দিব 1। 0 তে যাব, তারপরে S1 এ থাকা অবস্থায় 1 0 ইনপুট আসলে 2 তে যাব, আউটপুট দিব 0 0 0। 2 তে যাব, আউটপুট দিব 2 তে যাব, আউটপুট দিব 0। 2 তে কোনটা 2 মানে 0। ঠিক আছে? তাহলে এরপরে যে স্টেপগুলো আছে এসআর দিয়ে করবো না জেকে দিয়ে করবো নাকি টি দিয়ে করবো নাকি কি দিয়ে করবো সেটা আর কি। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে আজকে এই লেকচার পর্যন্ত। সিপি লেকচার ঠিক আছে? একটা বড় প্রবলেম আসবে আর শর্ট